আপনি কি জীবনের কোনো এক পর্যায়ে একবারের জন্য আত্মহননের কথা ভেবেছেন এবং চিন্তা করেছেন এই পথ আপনাকে জীবনে চলমান সব সমস্যা থেকে মুক্তি দিবে? ছাত্রাবাস থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাবা মায়ের সাথে অভিমানের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুল ছাত্র। জীবনযুদ্ধে এগিয়ে যাবার শুরু মাত্র, অথচ তার আগেই হেরে যাবার ভয় জেগে বসল রংপুরের বদরগঞ্জের ইয়ামিনের মনে। দেশে বাড়ছে শিক্ষার্থীদের আত্মহত্যা। বাংলাদেশে এক চলমান গণহত্যা, যেটা নিয়ে আমরা খুব কমই মুখ খুলি। আমাদের কেন যেন এক লুকায়িত সম্ভ্রম কাজ করে টপিকটা নিয়ে কথা বলতে। সম্ভ্রম নাকি জাতীয় লজ্জা? লজ্জা নাকি খুনের দায়? বলবেন ঠিক কোন জিনিসটা আপনাকে বা আমাকে এতটা বিমুখ করে রেখেছে? জন্মের পর থেকেই তো দিন যাচ্ছে ব্যস্ততা, প্রেশার আর পুরো বাস্তবতায়। কারো মস্তিষ্ক পড়ে, কারো পড়ে মন। কেউ সহ্য করে, কেউ করে আত্মহনন। ব্যস্ততার জাল সরিয়ে কখনো কি সেই ঝরে যাওয়া আত্মাগুলো নিয়ে ভাবার সময় হয়েছে? কখনো কি শাহবাগে কিংবা চায়ের আড্ডায় তাদের জন্য ন্যায় বিচারের মিছিলে গুঞ্জন উঠেছে? চলুন না আজকে আমরা তাদের নিয়ে ভাবি। চলুন একটা কেস অ্যানালাইসিস দেখি, যাতে আত্মহননের গণহত্যা নিয়ে আমরা আরেকটু সচেতন হতে পারি। ধরুন ক্যাপ্টেন আমেরিকার মতো অনেক দিন পর আপনি ঘুম থেকে উঠলেন, তবে 70 বছর না, মাত্র 3 থেকে 4 বছর পর উঠে জানতে পারলেন কোনো একটা দেশ বাংলাদেশে হামলা করেছে এবং প্রতি বছর 10 থেকে 14,000 মানুষ মারছে, মানে গণহত্যা চালাচ্ছে। কেমন লাগবে? আপনি দেশপ্রেমিক হলে বা তখনও বিবেকবোধ থাকলে অবশ্যই দুশ্চিন্তায় পড়ে যাবেন, তাই না? আসলেই তাই। তবে এখন কেন আগে থেকে সচেতন হচ্ছেন না? আত্মহননের মাধ্যমে এই পরিমাণ মানুষই তো মারা যাচ্ছে প্রতি বছর। পার্থক্যটা শুধু অস্ত্র দিয়ে হামলা হচ্ছে না বলে, তাই তো? আপনার কাছে কি আত্মহনন প্রবণ মানুষদের খুব বেশি নাটকীয় বা ড্রামাটিক মনে হয়েছে কখনো? মানে মনে হয়নি কখনো যে আরে এ তো খুব বাড়াবাড়ি পড়ছে, পাত্তা দেওয়ার দরকার নেই? মনে হয়নি? ওরা আসলেই ড্রামাটিক কিনা সেটা একটু পরে বিজ্ঞান আর বাস্তবতা দিয়ে অ্যানালাইসিস করব। তার আগে বলুন, 3 Idiots মুভি তো দেখেছেন? সেখানে জয় যখন আত্মহত্যা করলো, তখন তার অন্ত্যেষ্টিক্রিয়াতে রাঞ্চো ভাইরাসকে বলেছিল এটা আত্মহত্যা না, খুন। অবাক হবেন যদি বলি এটা সত্য। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো খুন এবং প্রি প্ল্যান্ড কোল্ড ব্লাডেড মার্ডার। তাহলে মার্ডারার কে? আপনি, আমি, আমরা সবাই। আইরনিটা এখানেই। আমরাই বিচারক। বেচারারা ন্যায় বিচারটা পাবে কোথা থেকে বলুন? এটা একটা কালেকটিভ মার্ডার। আমি কখনোই আত্মহননকে জাস্টিফাই করছি না, বরং টেবুটা ভাঙছি, বাস্তবতাটা বলছি। মৃত্যু কি? মৃত্যু যেখানে এক যুবক ক্লান্ত শরীরে পানি লাগবে, পানি বলে ছুটতে ছুটতে জীবন বাঁচাতে ব্যস্ত, সেখানে একই বয়সী আরেক যুবক জীবন থেকে পালিয়ে সিলিং এর দিকে তাকায়। এই মৃত্যু কি মুগ্ধতা, মুক্তি নাকি অভিশাপ? 2024-এর একটা রিপোর্ট অনুযায়ী ওই বছর 310 জন স্টুডেন্টস আত্মহনন করেছে, যার মধ্যে 46% হলো সেকেন্ডারি পর্যায়ের স্টুডেন্টস। এর মানে বুঝতে পারছেন, কিছু ছাত্র যারা এখনো স্কুল কলেজ পার করতে পারেনি, তাদের আমরা এতটা নির্মমভাবে প্রেশার দিচ্ছি যে তারা এই ভয়ানক পথটাকেই বেছে নিচ্ছে। এইসব তথ্য শুনে মনে হচ্ছে না সেই লাইনটি, মানুষ কবে মানুষ হবে, কিংবা 7 কোটি মানুষের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী। এতটুকুই কি শেষ? যৌন হয়রানি বা ধর্ষণের কারণে কত নারী আত্মহননের পথকে বেশি সম্মানের চোখে দেখেছেন, তার হিসাব চেয়ে লজ্জিত করবেন না। আর কত অবন্তিকাকে হারাবো আমরা? এই তো সেদিন রিপোর্ট হলো, সাক্ষীরা 2 শিশু সন্তানের মুখে বিষ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মা। ব্যাপারটা স্বামীর পরকীয়া বিষয়ক। বাংলাদেশে আত্মহননের কারণগুলোর মধ্যে রয়েছে দারিদ্রতা ও পারিবারিক সমস্যা, একাডেমিক লাইফে ব্যর্থতা, প্রেম ঘটিত সমস্যা, মাদকাসক্তি ইত্যাদি ইত্যাদি অনেক কারণ। প্রতি বছর
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের সময় এই নিউজটা খুবই নর্মাল না যে জিপিএ 5 না পাওয়ায় আত্মহনন করেছেন অমুক শিক্ষার্থী। কিন্তু জিপিএ 5 কি একটা জীবনের চেয়ে বেশি দামি? দোষটা পরাজিত সৈনিকদের নয়, দোষটা জীবিত ওই মানুষদের যারা এই রেজাল্টকে অতিরঞ্জিত করেছে। দোষটা তাদের যারা বলেছে A+ না পেলে বিয়ে দিয়ে দিব, পড়াশোনা অফ করে দিব, মরা মুখ দেখবি। দোষটা তাদের মতো স্বার্থপরদের। 2024-এ প্রথম 8 মাসে 224 জন কন্যা শিশুকে হত্যা করা হয়েছে এবং 133 জন কন্যা শিশু আত্মহত্যা করেছে। নির্মম বাংলাদেশে এ তো অনেক আগের খবর। 2025-এর জানুয়ারির নিউজ দেখুন, ধর্ষণের বিচার না পেয়ে স্কুল ছাত্রী আত্মহত্যা। ক্যান ইউ ইমাজিন কত ভয়ানক এই বিষয়গুলো? এবার আসে নাটকের বিষয়টাতে। আত্মহত্যা প্রবণকারীরা কি ড্রামা করে? তারা আসলেই কতটা কষ্ট বা ব্যথা পায়, নাকি মন চাইলেও এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম? আমাদের কেস অ্যানালাইসিসে আমরা দেখেছি আত্মহননের মতো মারাত্মক সিদ্ধান্তে যেতে মানুষকে 4টি মানসিক অবস্থা পাড়ি দিতে হয়। প্রথম স্টেজ সাধারণ মন খারাপ, দ্বিতীয় স্টেজ মডারেট ডিপ্রেশন বা বিষণ্ণতা, তৃতীয় স্টেজ সেভিয়ার ডিপ্রেশন বা গভীর বিষণ্ণতা, অ্যান্ড দ্য ফাইনাল স্টেজ আত্মহনন প্রবণতা। মানুষের মস্তিষ্ক প্রতিদিন এক রাসায়নিক যুদ্ধের ময়দান। একদিকে সেরোটোনিন, যাকে বলে হ্যাপিনেস হরমোন, এটি আছে বলেই আপনি হাসছেন, ভালো লাগছে, জীবন সুন্দর মনে হচ্ছে। কিন্তু যখন এটি কমে যায় ঠিক উল্টোটা ঘটে। প্রথমে একটু মন খারাপ, তারপর ধীরে ধীরে সবকিছু অস্পষ্ট আনন্দ ফিকে হয়ে যায়। 10 থেকে 20% কমলে কষ্ট লাগে, কিন্তু যদি 50 থেকে 60% কমে যায় তখন? এদিকে স্ট্রেস হরমোন কর্টিসল চুপচাপ অপেক্ষায় ছিল। এবার সে অ্যামিগডালাতে ঢুকে আগুন লাগাবে, ভয়, আতঙ্ক, হতাশাকে উস্কে দেবে। অ্যামিগডালা হচ্ছে ব্রেইনে বাদামের মতো একটা পার্ট। এটা ভয়, মানসিক চাপ এসব নিয়ন্ত্রণ করে। কর্টিসল যখনই অ্যামিগডালাতে যায়, ভুলগুলো কয়েক গুণ বড় হয়ে যাবে, দুশ্চিন্তা অসহনীয় হয়ে উঠবে। কিন্তু আমাদের মস্তিষ্ক কি এত সহজেই ভেঙে পড়ে? প্রিফ্রন্টাল কর্টেক্স নামে ব্রেইনের সামনের দিকে একটি অংশ আছে যে যুক্তি দিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবে। সে বাধা দিতে চাইবে, বলবে এটা সাময়িক, কাটিয়ে ওঠা সম্ভব। আজকে পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে, টাইম আছে, সব ঠিক হয়ে যাবে, প্যারা নাই। এবং আপনার মস্তিষ্কে গভীর থেকে একটা আশা জাগ্রত হয়। দেখবেন তখন একটা ঘুম দিলে বা ফ্রেন্ডসদের সাথে মিশলেই আপনি আবার ফুরফুরা হয়ে যাবেন। কিন্তু ক্রমাগত স্ট্রেস, কর্টিসলের ঝড় তাকে দুর্বল করে দেয়। আত্মহননের পথে নিউরাল পরিবর্তনগুলো এক মুহূর্তে ভয়াবহ হয়ে ওঠে। সাধারণ মন খারাপের সময় সেরোটোনিন 10 থেকে 20% কমে, কিন্তু যখন আত্মহত্যার চিন্তা ঘুরতে থাকে তখন 50 থেকে 60% পর্যন্ত চলে যায়। এতটা বিষণ্ণতা কিভাবে সহ্য করা সম্ভব? কর্টিসল হরমোন আছড়ে পড়ে অ্যামিগডালাকে অগ্নিশিখার মতো জ্বালিয়ে দেয়, আর মনের মধ্যে একে একে আতঙ্কের আগুন জ্বলে ওঠে। তবে আশার আলো কিন্তু প্রিফ্রন্টাল কর্টেক্স। এটা ডিসিশন মেকিং করবে, রিজনিং করবে, তাই না? কিন্তু না, মারাত্মক পরিমাণ স্ট্রেসের কারণে অলরেডি দুর্বল হয়ে যাবে, যার ফলে আত্মহত্যা প্রবণ ব্যক্তি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার ক্ষমতা হারায়। তারা মনে করে আমি আর সহ্য করতে পারছি না, এই যন্ত্রণা থেকে বের হওয়ার একটাই উপায় আছে। এবার আসি ব্যথার বিষয়ে। রিসার্চ অনুযায়ী মানসিক ব্যথাও শারীরিক ব্যথার মতোই। হাত কেটে গেলে যতটা ব্যথা লাগবে বা ব্রেইনে যে কেমিক্যাল ব্যাপারগুলো ঘটবে, খুব ডিপ্রেশনে ভুগলেও সেইগুলোই ঘটে। একটু সহজভাবে বোঝাতে গেলে সাধারণ মন খারাপকে একদিনের জ্বরের মতো ধরা যায়। শরীর দুর্বল লাগে, ভালো লাগে না, একটু বিশ্রাম নিলে বা ঘুমালেই শরীর ঠিক হয়ে যায়। ডিপ্রেশনে মানসিক অবস্থা হলো দীর্ঘস্থায়ী জ্বরের মতো, শরীর স্বাভাবিক কাজ করতেই চায় না, তবে চিকিৎসা নিলে ঠিক হয়ে যায়। আবার আত্মহনন প্রবণতার সময় মানসিক অবস্থা শরীর পুড়ে যাওয়ার মতো ব্যথা। এগুলো মন গড়া কথা নয়, ডেসক্রিপশনে লিঙ্কস দেওয়া আছে, ঘুরে আসুন। নেক্সট টাইম ডিপ্রেশনে ভোগা কাউকে নিয়ে মক করার আগে একটু হলেও নিজের হাত কেটে গিয়েছিল যখন, সে সময়ের কথাটা মনে করে দেখবেন সহ্য করা যায় কিনা। কিংবা আত্মহনন প্রবণ কাউকে ড্রামাটিক বলার আগেও শতবার ভেবে নেবেন। ওই যে বলেছিলাম জাতীয় লজ্জা, সমস্যাটা হলো আমাদের এই লজ্জাটাই নাই। আত্মহনন প্রবণ ব্যক্তিদের দুর্বল বা নাটকীয় বলা উচিত নয়। তারা এমন একটি অসহনীয় ব্যথার মধ্যে থাকেন যা আমরা কল্পনাও করতে পারি না। আত্মহননের সিদ্ধান্ত নেবার আগ পর্যন্ত তারা যে যন্ত্রণার পথটা পাড়ি দিয়ে থাকেন তা যে কোনো স্বাভাবিক মানুষের থেকে অনেক অনেক বেশি হিরোইক। কিন্তু আত্মহনন কখনোই কোনো সমাধান নয়। এর জন্য আমাদের অবশ্যই আরো বেশি সচেতন হতে হবে। আমাদের বেকার সমস্যার সমাধান করতে হবে। 27 লাখ বেকারের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে মানসিক যন্ত্রণায় ভোগা
অস্বাভাবিক কিছু নয়। প্রথম দাবি, ধর্ষকের ফাঁসি চাই। আর বিচার ব্যবস্থা অ্যাটলিস্ট এতটা আস্থাযোগ্য চাই যাতে ধর্ষণের বিচার না পেয়ে কোনো বোনকে আত্মহননের পথ বেছে নিতে না হয়। আর বাবা মাদের বলছি, একটু রয়ে শোয়ে প্লিজ। আপনার অত্যাধিক ভালো করার চিন্তা যেন আপনার ছেলে কিংবা মেয়ের জীবনে আপনাকে সবচেয়ে বড় ভিলেন না বানিয়ে দেয়।